18 জন সেনা। কতজন বলছে? 18 জন। আমাদের এই যে রবিজি মাহমুদ ছিলেন না, হচ্ছে আমাদের মেম্বার আর কি। তখন আমরা বলার পরে উনি করে দিলেন আর কি। যার জন্য রবিজি পোস্টে নামটাও রবি লেখা। ওনারা কিন্তু এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, ল্যাপটপ, কম্পিউটার, সমস্ত কিছুই ওনারাই দিন।
ডিগ্রি দরকার হয় সবগুলোই ওনারা আছে। উনি হচ্ছেন ম্যানেজিং পার্টনার অ্যান্ড সিইও শফিক আলম এন্ড কোম্পানি, চার্টার অ্যাকাউন্টেন্টে উনি পার্টনার হিসাবে আছেন, মূল পার্টনার। তাছাড়া আমাদের সাথে আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এমডি মুশফিকুর রহমান। উনি এআইএস ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের প্রফেসর। উনি কিন্তু খুব অল্প বয়সেই প্রফেসর হয়ে গেছেন। বয়স কিন্তু খুবই কম, হয়তো আপনাদের অনেকের চেয়েও কম হতে পারে। আর উনি কিন্তু আমাদের ইনস্টিটিউশনের আবার ফেলো মেম্বার এবং আমাদের ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ইলেক্টেড কাউন্সিলর এজ ওয়েল। আরেকজন আমাদের আহ, নতুন মেম্বার কিন্তু অসাধারণ প্রতিভাবান লোক, মোহাম্মদ শরীফুল ইসলাম, এসিএম এ। উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর রহমান অ্যান্ড কোম্পানি, চার্টার অ্যাকাউন্টেন্ট। তো আমি যতটুকু জানি উনি হয়তো কিছুদিনের মধ্যে কোয়ালিফাই করে ফেলবেন। হ্যাঁ, আর্টিকেলশিপ ওনার কমপ্লিট আছে, উনি আমাদেরকে বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করেন। আজকের এই ইনaugural সেরিমনি আমরা শুরু করতে যাচ্ছি। আমার এই অনুষ্ঠানের শুরু করার আগে আপনাদের যে উদ্যোগ, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে আইএফআরএস এর উপরে ওনাদের আপনাদের জ্ঞান বৃদ্ধি করা, উৎকর্ষতাটা আনা, পারফেকশন লেভেলটাকে আরো উন্নত করা, এই যে উদ্যোগ, এটা কিন্তু খুবই শুভ উপযোগী। দুটো পার্সপেক্টিভ, একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর মুরব্বী, ওনারা ব্যাংকগুলোকে কন্ট্রোল করে। আর দ্বিতীয় হচ্ছে যে ওনাদের অ্যাকাউন্টসটাও যাতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আলোকে হয়, যার জন্য এই জ্ঞানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিছুদিন আগে কথা হচ্ছিল, অনেকে বলতেছিল যে বাজেটে কিন্তু অ্যাকাউন্টিং নলেজ লাগে না। আসলে কিন্তু কথাটা ঠিক না। কারণ হচ্ছে আপনি যদি বাজেট করবেন, বাজেট কিসের ভিত্তিতে করবেন? অ্যাকাউন্টস এর জন্যই তো করবেন, পরে যাতে মিলাতে পারেন। তা এখন যদি আপনি মিলানের সময় যদি যদি হেড টু হেড না মিলাতে পারেন, আর যা রেকর্ড করলেন তা যদি তথ্যবহুল না হয়, এখন আমরা হিসাব করতেছি কথার কথা যে মিস্টার এক্স এর খরচ, আমি যদি এক্স ওয়াই জেড এর খরচের সাথে তুলনা করি, তাহলে কি এটা কি তুলনা হবে? কম্পারাবিলিটিটা হবে না, ঠিক না? ঠিক তেমনই অ্যাকাউন্টিং এর অনেকগুলো অ্যাজাম্পশন আছে, কাজ আছে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু এটা খুবই দরকারি। আমি জানি যে এখানে যারা আছেন অনেকেই হয়তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, অনেকে হয়তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে, কিন্তু আপনাদের যখন দেখবেন, যেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির মতো অত কঠিন কোনো সাবজেক্ট না, এখানে ধারণাগত অ্যাজাম্পশন গুলো জানলেই আপনি কিন্তু প্রয়োগ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি মনে করেন মনে নাও রাখতে পারেন, কিন্তু আপনি তো জানেন কোথায় আছে, উকিলের মতো খুঁজে বাইর করে দেখে নিলেই হয়। এই যে আমাদের যারা রিসোর্স পার্সন, ওনারা কিন্তু রাত দিন কাজ করেন, তারপরেও কিন্তু আপনাদেরকে পড়াতে আসার আগে ওনারা কিন্তু পড়ে আসেন। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো এমন না যে সব সময় সবকিছু রেডিলি অ্যাভেলেবেল মাথায় থাকতে পারে। অনেক কিছু পুঁথিগত বিদ্যার ব্যাপার থাকে শিক্ষার জন্য, যার জন্য কিন্তু ওনারা দেখবেন আপনাদেরকে প্রেসক্রাইব কতগুলো স্লাইডও দিবে, ডকুমেন্টেশনও দিবে, বই পুস্তকগুলোও দিবে, যার ফলে আপনারা কানেক্ট করতে পারবেন। তা আমি যেটা বলতে চাই যে এই ধরনের উদ্যোগ অবশ্যই আমাদের পেশাগত জীবনের উৎকর্ষতার জন্য খুবই দরকার। আপনাদের এই উদ্যোগে আমরা সামিল হতে পেরে আমরাও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। কারণ এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান, আমরা কিন্তু চলি সরকারের অনুদানে। আমাদের কর্তব্য হচ্ছে কিন্তু জ্ঞান বিতরণ করা। তাই সেই ধরনের একটা অপরচুনিটি আমরা যখন বিনা খরচে পেয়ে যাই, তখন কিন্তু আমাদের জন্য অতিরিক্ত একটা মোটিভেশন হিসাবে কাজ করে। তা আজকের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমি আমাদের গেস্ট অফ অনার, ওনাকে কিছু কিছু বলার জন্য এই ইনaugural সেশনে আইএফআরএস নিয়ে ওনাদের নেপথ্যে কি আছে, কি ধরনের অবজেক্টিভ নিয়ে ওনারা এখানে আসতেছেন, আপনাদের এক্সপেকটেশনটা কি, যেহেতু আমাদের ট্রেনাররাও আছে, এটা সম্বন্ধে যদি উনি বলেন, তাহলে আমরা আপনাদেরকে মোর কন্ট্রিবিউট করতে পারবো। জি, আসসালাম। Thank you. প্রথমে এমএসজি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা আসছেন তাদের জন্য
সুরক্ষা করে দেওয়ার জন্য। আসলে যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রফেশনাল নলেজ, স্কিল এবং এক্সপিরিয়েন্স দুটো জিনিসের খুবই প্রয়োজন। যদি নলেজ না থাকে তাহলে যেমন কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, একইভাবে নলেজ স্কিলটাকে শানিত করে। আর নলেজ এবং স্কিল যখন প্রয়োগ হয় তখন অভিজ্ঞতা সমৃদ্ধ। আমাদের বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ কাজ করতে হয় সেট রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে। এই সেট রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো কমপ্লাই করে কাজ করার জন্য আমাদের সংশ্লিষ্ট বিষয়ে সবাই যারা যে কাজটা করে সেই বিষয়ে তার নলেজ দরকার, সাথে তার নলেজের সাথে সে স্কিলটাকে প্রয়োগ করবে কাজের ক্ষেত্রে। সেটা সে যত কাজ করবে তত তার অভিজ্ঞতা সঠিকভাবে কাজ করা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা অ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যত অ্যাকাউন্টস আছে, আমাদের দুই ধরনের ট্রানজাকশন হয়, ফরেন কারেন্সিতে হয়, লোকাল কারেন্সিতে হয়। তো আমাদের এই ফরেন এবং লোকাল কারেন্সির সবগুলো অ্যাকাউন্টস আমাদের ডিপার্টমেন্ট মেনটেন করে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সির ক্ষেত্রে আমাদের পেমেন্টের কাজটাও করতে হয়। তো সেগুলোকে সঠিকভাবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করা এবং বছর শেষে বা আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করে আমরা করতে পারি, সেই জন্য এই বিষয়ভিত্তিক জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার। আমাদের এখানে যারা আছে, আপনি সবাই বলেছেন যে সবাই এখানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, যারা নাই, আমি আমার ধারণা বা আমি বিশ্বাস করি তারাও এখানে কাজ করার জন্য যথেষ্ট। তারা ব্যাংকে যোগদানের পরে আমাদের ট্রেনিং হয়, একাডেমিতে ফাউন্ডেশন ট্রেনিং হয়, তারপরে সার্ভিস কিছু ট্রেনিং হয় বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের। এইগুলোর মাধ্যমে প্রথমে আমাদের লোকবলকে যে কোনো ডিপার্টমেন্টে কাজ করার জন্য একটা প্রাথমিক যোগ্যতা বা প্রাথমিক যে জ্ঞান দরকার সেগুলো তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে যখন এই ধরনের একটা একেবারে স্পেসিফিক কাজ করার জন্য যখন স্পেসিফিক নলেজের দরকার হয়, তখন আপনাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা আমাদের দরকার হয়। তো এটা আসলে আমাদের জন্য খুবই ভালো যে তারা আমাদের সহযোগিতাটা করছেন, সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে বলবো যে আপনারা এই সময়টাকে যতটা, যে সময়টাকে আপনারা জানেন যে অফিসের একটা সময় আপনারা এখানে ট্রেনিং দিবেন, তো সেই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। সময়টা যাতে আপনাদের ব্যক্তিগত জীবন সমৃদ্ধ করার পাশাপাশি আপনাদের সার্ভিস লাইফে এটা আপনাদেরকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন করতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং আপনি এখানে আমার আমার মনে হয় যে মানে যে একাডেমিক যে বিষয়গুলো আছে সেটার পাশাপাশি আপনারা আমাদের প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করি সেই কাজগুলো, সেই বিষয়গুলো শেয়ার করবেন। তাহলে হবে কি, ওনাদের জন্যও যে এই ধরনের প্রফেশনাল লোকজনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি ধরনের কারিকুলাম দরকার, কি ধরনের ম্যাটেরিয়ালস দরকার, সেই জিনিসগুলো হয়তো ওনারা ওনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা আমার মনে হচ্ছে বোধই হবে। আর আপনাদের আপনাদের প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতা সেটা আপনারা শেয়ার করবেন, আর ওনাদের যে প্রফেশনাল নলেজ, যে একাডেমিক যে নলেজ, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। বোধই ইভেন্ট টেকের মাধ্যমে
আমার মনে হয় যে উভয় পক্ষই উপকৃত হবে। আমার যেটা বক্তব্য যে এখান থেকে আপনারা যা শিখে যাবেন একটা কাজে প্রয়োগ করবেন, পাশাপাশি আপনাদের যারা কলিগ আছে, আপনাদের পাশে যারা কাজ করবে, আপনাদের জুনিয়র সিনিয়র কলিগ যারা থাকে, তাদের মধ্যে এই জ্ঞানটা ছড়িয়ে দেবেন, জ্ঞানটা আপনারা শেয়ার করবেন। তাহলে আমাদের হয়তো প্রত্যেকে ওয়ান টু ওয়ান, আমাদের তো এভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব না, আপনারা যারা নিজেরা প্রশিক্ষণ নেবেন তাদের মধ্যে অন্যরা প্রশিক্ষিত হবে। তো সেভাবে আমাদের প্রতিষ্ঠান সমৃদ্ধ হবে। আমি আশা করি আপনারা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে আসছেন এবং যে সময়টুকু ট্রেনিং হবে সেই সময়টুকু আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন। আর আমি বলবো যে আপনাদের এখানে যে রিসোর্স পার্সন গুলো শুনলাম, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তাদের থেকে আপনারা অনেক কিছু পাবেন আশা করি। তো আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল হোক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমরা 1 মিনিট একটু অপেক্ষা করি, আদানটা জি। আমাদের গেস্ট অফ অনার এমডি মকবুল হোসেন, ডিরেক্টর অ্যাকাউন্টস এন্ড বাজেট, বাংলাদেশ ব্যাংক। উনি কিন্তু খুব ইনসাইটফুল, আমি মনে করি যে খুবই ইফেক্টিভ কতগুলো কথা বলেছেন, যেগুলো কিন্তু ইন্টারাকশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই আপনারা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন মতো যে জিনিসটা আপনার কাজের জন্য বেশি দরকার, সেটা যদি আমাদের রিসোর্স পার্সনদেরকে যদি আপনারা হাইলাইট করেন, তাহলে ওনারা টু দি পয়েন্টে যেতে পারবে। আসলে এরিয়াটা অনেক বড়, কিন্তু আপনার জন্য যেটা প্রয়োজন সেটা যদি আপনি আমাদেরকে ওই ওই অংশটাতেই বেশি ফোকাস করতে বলেন, তাহলে বেটার হবে। আমি মনে করি দ্যাট উড বি মোর ইফেক্টিভ। থ্যাংক ইউ আমাদের গেস্ট অফ অনার, ওনার ভ্যালুয়েবল কমেন্টের জন্য। আর একটা জিনিস উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে কিন্তু একটা যতটুকু পারা যায় আপনার রিকোয়ারমেন্টটা যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে ওইভাবে কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী আপনারটার জন্যই ফোকাস করে কিন্তু আমরা সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারি, যাতে আপনারা মোর ভ্যালু অ্যাডিং আমরা প্রোগ্রামটা আপনাদের জন্য করতে পারি। তো এই সবাইকে এই আমার মনে হয় যে যে উপদেশগুলো দিয়েছেন সেটা আমাদের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য ইফেক্টিভ হবে। এই পর্যায়ে আমাদের চিফ গেস্ট এমডি কাউসার আলম, ভাইস প্রেসিডেন্ট আইসিএমএবি, ওনারও কিন্তু আবার অনেকগুলো ডিগ্রি। উনি এসএসসি এ ইংল্যান্ড থেকে, উনি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আইসিডব্লিউ এ বলে যেটাকে। তারপরে আমাদের ইনস্টিটিউশনের উনি আবার ভাইস প্রেসিডেন্ট প্লাস তো মেম্বার অবশ্যই, তাছাড়া উনি আবার চার্টার সেক্রেটারি। তার মানে ওনার আরো ডিগ্রি, ফরেন ডিগ্রিও আরো দুটো আছে এসএসসি এর, এবং আবার আইসিডব্লিউ এর থেকেও উনি চার্টার অ্যাকাউন্টেন্ট। এই পর্যায়ে ওনার থেকে আমরা কিছু শুনতে চাই। জি। মডারেটর and also সেক্রেটারি আইসিএমএবি। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি ইনোভেশন প্রোগ্রামটা একটু আগে হওয়ার কথা ছিল, যাই হোক চ্যালেঞ্জের কারণে এটাই আমাদের পার্ট অফ লাইফ, দেরি হয়ে গিয়েছে। এরপরেই আমার ক্লাস সেশন আছে ফার্স্ট ডে। সংক্ষেপে আমরা বলে পরের পার্টে চলে যাব। শুরুতেই আমি আমাদের আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত সিনিয়র, আমরা স্যারের কথা শুনলাম মাত্র, জনাব মকবুল হোসেন, ডাইরেক্টর অ্যাকাউন্টস অ্যান্ড বাজেট ডিপার্টমেন্ট। অ্যান্ড অলসো আপনারা আজকে সবাই এর মধ্যে একজনও মিস হয় নাই, আসতে পেরেছেন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা এগুলো আইএএস আইএফআরএস ট্রেনিং প্রোগ্রাম ফর সিনিয়র অফিসিয়ালস অফ বাংলাদেশ ব্যাংক। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা গর্বের বিষয়। উই টেক অলসো প্রাইড, আমরা বাংলাদেশ ব্যাংকের মতো ন্যাশনাল ইনস্টিটিউট, দ্য ন্যাশনাল ইনস্টিটিউটকে এভাবে সার্ভ করার সুযোগ পেয়েছি, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা বিষয়, এবং আমার ধারণা মতে বাংলাদেশ ব্যাংকে সব ডিপার্টমেন্টে
ডিপার্টমেন্টে বিভিন্ন ডিসিপ্লিন থেকে যারা জয়েন করেন তারা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট পার্সোনালিটি। তো আমাদের এটাও একটা সুযোগ যে আপনাদের কাছ থেকেও আমরা শিখতে পারবো। আবার যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আসলে কমার্সটা কিন্তু পিওর সায়েন্স না, এটা হলো সোশ্যাল সায়েন্স। অনেক অ্যাজাম্পশন এবং সিচুয়েশনের ভিত্তিতে এই বিভিন্ন ধরনের সলিউশন গুলোকে সলভ করতে হয় এবং রিপ্রেজেন্ট করতে হয়। তো এটা যারা অন্য ডিপার্টমেন্ট ডিসিপ্লিন থেকে আসছেন, আমার কমার্স বাই দিস টাইম অলরেডি আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অনেক কর্মকাণ্ড দেখিয়েছেন। আমি মনে করি এই পার্টিকুলার কোর্সও কিন্তু অনেক কঠিন হওয়ার কথা না। তো এটা একটা বিষয়। আর একটা কথা বলতে চাই যেটা আমি সবসময় মনে করি, অ্যাকচুয়ালি লাস্ট 20-25-30 ইয়ার্স ধরে আমরা কিন্তু একটা ডিফারেন্ট এইজে চলে যাচ্ছি বা এভরিডে হচ্ছে। এটা হলো সুপার নলেজ এইজ আর কি, যখন ডিজিটাইজেশন এবং পার্সোনাল কম্পিউটার আর ল্যাপটপ, এখন তো ইন্টারনেট, এআই, ডিজিটাইজেশন অনেক কিছু কিন্তু এভরিডে আমাদেরকে চ্যালেঞ্জ করে। সুপার নলেজ অ্যান্ড হাইপার কম্পিটিশন, এর সাথে আরেকটা যোগ হয়েছে এই ফ্রিকুয়েন্ট ডিসরাপশন। এই গতকাল যেরকম ছিল আজকে সেরকম না। আগে একটা কোনো কিছু স্থির হলে এটা 2-5-10 বছর চলতো, অনেক সময় একটা জীবনও চলতো, যেটাকে আমাদের যুগ, আপনাদের যুগ বলা হতো। এখন কিন্তু এক যুগও কিন্তু 10 বছরের চেয়ে কম। এই যে আমাদের জেনারেশন XYZ, এগুলো কিন্তু 10-12 বছরের একটা জেনারেশন। আমরাও কিন্তু কেউ যদি ফ্যামিলিতে ভাই ছোট বড় হয়, দেখছে যে 7-8-10 বছরের ছোট, ওর সাথে আর বড় ভাই চাইলে চিন্তা ধ্যান ধারণা মিলে না। তো এইটা বলার অবজেক্টিভ হলো আমরা সুপার নলেজ, হাইপার কম্পিটিশন, তারপরে ফ্রিকুয়েন্ট ডিসরাপটিভ ওয়ার্ল্ডে আসি। তো এই সিচুয়েশনে কিন্তু নলেজ দিয়েই কিন্তু উত্তরণ ঘটাতে হবে। আগে কিন্তু আমরা যারা মাস্টার্স পাস করে ফেলতাম, বই পুস্তকে এমন ভাবে বিদায় দিতাম মনে হয় যেন জীবনে আর বইয়ের কাছে যাওয়া লাগবে না। এখন কিন্তু এক ধরনের বোকাম। ইভেন আমরা যারা গ্লোবাল মানে টপ র্যাঙ্ক ফরচুন 500 কোম্পানির রিচ ম্যান, যাদের নাম প্রত্যেকদিন শুনি, এরও বছরে 50টা-52টা বই পড়েন, নাম বলতে গেলে সময় নষ্ট হবে। তো পড়াশোনা কিন্তু অলওয়েজ রিওয়ার্ডিং। ইভেন বিল গেটস অথবা জেফ বাজোস, এনাদের লেভেলে এনারা বই পড়ে বিলিয়নার হয়েছেন এবং নাম্বার 1 রিচ ম্যান হয়েছেন। দ্যাট মিনস নলেজ কিন্তু পেজ ব্যাক, নলেজ কিন্তু হয় না, মানে কোনো বেকার যায় না। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে ইভেন টু রিমেইন ফ্লোটিং, নাহলে ডুবে যাব। নতুন নলেজ গেইন করতে হয়। আগে শুধু হয়তো বড় ডাক্তার অথবা বড় অ্যাকাউন্টেন্ট, বড় লয়ার, এনারা পড়তেন লাইফ লং। তো এখন লাইফ লং লার্নিংটা কিন্তু এট অল লেভেল, যেহেতু রিপিটিটিভ এবং প্রিডিক্টেবল জবগুলো মেশিন নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে অবশ্যই। এজন্য আমরা মানুষ হিসাবে যে কাজগুলো করবো, এগুলোতে কিন্তু এরকম কষ্ট করে পড়ার সাথে থাকতে হবে, যেটা কিছুটা ডিফিকাল্ট, ইজি না। যেমন আপনারা সারাদিন কাজ করবেন, আবার একটা পার্ট, এই যে অলমোস্ট 2-2.5-3 মাস আপনাদের এই ডেডিকেশন ডিভোশন লাগবে। তো এটা একটা আই পার্সোনালি অ্যাপ্রিসিয়েট। বাংলাদেশ ব্যাংকও ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক সময় অনেক অর্গানাইজেশন অনেক খাতে অনেক ধরনের খরচ করে, কিন্তু পিপল ডেভেলপমেন্টে খরচ অনেক সময় ওভারলুক হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক বরাবরই, আমরা আগেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংক থেকে, একটু আগে আমাদের সাথে কথা হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনেক বিভিন্ন ধরনের মাস্টার্স এবং বিভিন্ন শর্ট কোর্স, মিডিয়াম কোর্স করেছেন। তো এটা একটা কন্টিনিউয়াস লার্নিং অর্গানাইজেশন, যেটা আমাদের দেখতে আমি পার্সোনালি খুব ভালো ফিল করি। আমি আবারও স্যারকে এবং আপনাদের সবাইকে অ্যাডভান্স কংগ্রেচুলেট করি যে আপনারা এই পার্টিকুলার ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এসেছেন। আজকে শুরু। তো আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে, আমাদের ইনস্টিটিউট, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট, এটা আমাদের সার্ভিস দেওয়া হলো আমাদের কাজ, ইন টার্মস অফ জেনারেটিং অর ক্রিয়েটিং হাই ক্যালিবার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যারা বিভিন্ন ধরনের কাজ করছে। বাংলাদেশ ব্যাংকও আমাদের কয়েকজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছেন যারা কোয়ালিফাইড মেম্বার। তো এইটা একটা বড় ধরনের বিষয়। আর আজকে আমাদের যারা ট্রেনার আছেন, অ্যাকচুয়ালি ওনারা পার্টিকুলারলি তিনজনই অফ হাই এস্টিম, আরেকজন আসেন নাই, উনিও হাই এস্টিম ট্রেনার। আমাদের এখানে প্রতিনিয়ত ওই IFRS IS নিয়ে আমাদের মেম্বারদের জন্য ট্রেনিং চলতে থাকে। অলরেডি 3 মাস মেয়াদি একটা ট্রেনিং এ ওনারা অলরেডি ট্রেনিং দিচ্ছেন। তো আপনারা ওনার নাম শফিকুল আলম, ওনার নাম ইউটিউবে ব্রাউজ করলে দেখবেন ওনার অনেক শয় ভিডিও চলে আসবে। উনি প্রতিনিয়ত নলেজ নিয়ে কাজ করেন, অত্যন্ত নলেজেবল একজন মানুষ, ভেরি গুড অরেটর
ওনার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর আমাদের সাথে আছেন আমাদের প্রফেসর, উনি বলছেন সময় নষ্ট হবে, আমাদের ভেরি ইয়াং ট্যালেন্টেড শরীফুল ইসলাম আছেন। তো আমরা মনে করি যে আপনারা এনজয় করবেন এবং এই পার্টিকুলার আমাদের 2 ক্লাস মাঠের যে কোর্সটা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমাদের সম্পর্ক এটা আবার আমাদের জন্য একটা সুযোগ হবে। আপনাদের সাথে আমাদের পরিচয় হলো, কারণ বাংলাদেশ ব্যাংকে যেতে হলে কার্ড নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, আমরা যারা কর্পোরেটে আছি। তো এটাও কিন্তু একটা গুড নেটওয়ার্কিং অপরচুনিটি আমাদের জন্য। তো আর বেশি কথা না বাড়াই আবারও সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার এবং আমাদের রিসোর্স পার্সনদের এবং যারা পার্টিসিপেন্ট, আপনাদের সবাইকে ধন্যবাদ। যেহেতু আমরা একটু দেরি করে ফেলছি, আমরা অনুষ্ঠানের মূল পর্বে মানে টিচিং পর্যায়ে চলে যাওয়ার আগে আমরা একটু রিফ্রেশমেন্টটা সেরে ফেলতে চাই। আবার কেউ হয়তো যদি নামাজ পড়েন তাহলে ওনারাও নামাজটাও শেষ করতে পারবে। আমাদের এই ফ্লোরেই 204 নাম্বার রুমে রিফ্রেশমেন্টটা করা আছে। আমরা আমাদের গেস্ট সহ যাব, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করেন। তো সবাইকে ধন্যবাদ আপনাদের। জি, নামাজের মসজিদও আমাদের এখানে আছে এই পাশেই, আমরা দেখায় দিব নি। হ্যাঁ, ওই যে 2টা আমাদের মসজিদ আছে। আর তাছাড়া এখানে ছোট একটা ঘরোয়া পরিবেশও আপনার 6 তলায় আমাদের নামাজের জায়গা আছে। সবাইকে ধন্যবাদ। চলেন আমরা ওখানে যাই। একটু নিচে গেল। ভালো। সো আমরা এখন বেসিক্যালি আগের সেশনটা থেকে এটার ডিফারেন্সটা কি বলতে পারবেন? মানে আগেরটা ছিল টু সাম এক্সটেন্ট অ্যাকাউন্টিং এর উপরে, অ্যাকাউন্টিং বেস। সো অ্যাকাউন্টিং এ এখন আমরা গ্রামারটা পড়বো। আমি এইভাবে বলি, অবশ্য আমি এভাবে বলতে কমফোর্টেবল ফিল করি যে যে কোনো বিজনেসের ল্যাঙ্গুয়েজ কি, আমরা তো ডেফিনেটলি কথা বলি, আমি বাংলায় বলছি, মাঝে মাঝে ইংরেজি মিক্স করবো যে টার্মিনোলজি ইংলিশে। সো দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই বাংলায় কথা বলি। তো বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ তো থাকা উচিত। তো বিজনেসের ল্যাঙ্গুয়েজটা সাউন্ড যায় এটাতে, এটা হ্যাঁ। তো বিজনেসের ল্যাঙ্গুয়েজটা কি হওয়া উচিত? আমরা জানি বিজনেসের ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি হচ্ছে যে এফএস যেটা বলি, মানে এফএস যেটা আমরা ওর মাধ্যমে প্রকাশ হয়। আমরা অ্যানুয়াল রিপোর্ট থেকেই তো বুঝতে পারি যে একটা হেলথটা কেমন আছে। সেই এফএসটা লেখার জন্য কোর নলেজ লাগে হচ্ছে অ্যাকাউন্টিং, বাট ব্যাকরণটা, গ্রামারটা হচ্ছে আইএফআরএস। সো আইএফআরএস ইজ গাইডেড আস যে কিভাবে আসলে গ্লোবালি একই রকম রিপোর্টিং হয়। আপনাদের যেমন ধরেন এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট গুলো এক সময় আমি যখন একাডেমে ছিলাম তখন আমরা জয়েন্ট অডিট করেছি আপনাদের বেশ বছর আগে, অ্যারাউন্ড 20 ইয়ার্স। সো বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং তো অন্য কমার্শিয়াল ইয়ের মতোই। মানে আমরা যদি আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলি, আইএফআরএস মূলত কত ধরনের, আমি মনে হয় যারা আগে ছিলেন হয়তো বলেছে কিনা আমি জানি। আইএফআরএস কত ধরনের, মানে হাউ মেনি টাইপস অফ আইএফআরএস, আইডিয়া? জি, মানে একটা হচ্ছে যে আইএফআরএস এর কতগুলো আছে, আইএফআরএস, বাট হাউ মেনি টাইপস, কত ধরনের। হ্যাঁ, আচ্ছা, একটু তাহলে যেহেতু মানে একটু আমাদের জানাটা একটু অন্যরকম আছে, একটু অ্যালাইন হই। হ্যাঁ, অ্যালাইন হই। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাকাউন্টিং রিপোর্টিং, এটা যাতে করে সবাই একই রকম ভাবে কথা বলে। যেমন ধরেন এখানে মুশফিক স্যার আছে, প্রফেসর, আর একজন আছেন উনি হচ্ছে প্র্যাকটিশনার, আমি একজন প্র্যাকটিশনার, অনেকদিন কাজ করেছি। সো এখন যদি উনি বলে যে আমি কারো কাছে টাকা পেলে ডেটর, আমি বলছি অ্যাকাউন্টস রিসিভেবল, আরেকজন হয়তো বললো পাওনা, দেনাদার, বাংলায় বলতে বলতে না, দেনাদার। সো তিনজন বললে এটা তো ইউনিফর্ম হলো না। সো অ্যাকাউন্টিং প্রফেশনটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট যখনই হচ্ছে যে আমাদের বিজনেস যখন হয়েছে, বিজনেস হচ্ছে নিডের কারণে, এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস। যখন আমি নিজের প্রোডাক্ট গুলো নিজের তৈরি করতাম, প্রত্যেক ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল করতো, তখন আসলে বেসিক্যালি অ্যাকাউন্টিং এর কোনো প্রয়োজন ছিল না। এরপরে যেটা হলো,
তখন তো ফর্মালি আপনার ওপেন ট্রেড হয়নি, মানে আপনার কারেন্সি উদ্ভব হয় নাই, এগুলো কিছুই ছিল না। তখন যেটা হতো যে আমি বাটার মানে আমি একটু সারপ্লাস করলাম ইকোনমিক অফ স্কেল আনার জন্য, অর্থাৎ আমি যেটা করি ওটা একটু বেশি বেশি করলাম, অন্যরা একটু অন্যটা করলো। ধরেন কেউ গম চাষ করলো, কেউ হয়তো বাড়ি বানাচ্ছে, কেউ হয়তো কাঠ সংগ্রহ করছে, এই এক্সচেঞ্জ গুলো শুরু হয়, কেউ হয়তো মৎস্য শিকার করছে। তখন থেকে কিন্তু একটু হিসাব রাখার প্রয়োজন হয়, এবং অ্যাকাউন্টিংটা ওই সময় ইনভেনশন ওয়ান টাইপ অফ। বাট এখন যে মডার্ন অ্যাকাউন্টিংটা দেখি, এইটা শুরু বেসিক্যালি আমাদের যে ডাবল এন্ট্রি সিস্টেমের যিনি ইনভেন্টর বা জনক বলা হয় লুকা পেসিওলি, যিনি সুমাত্রা অ্যারিথমেটিকের যে বইটা, সেটা হচ্ছে 1494, মানে অলমোস্ট ধরেন 600 বছর। সেই 600 বছর যে বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, এটা কিন্তু একই আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আইএফআরএস এর কেন আসলো বা আইএফআরএস কেন প্রয়োজন? এর প্রয়োজন এই জন্য, এক একজন এক এক নামে এক এক ভাবে ট্রিটমেন্ট করতো। যেমন আমাদের সাবকন্টিনেন্ট অলওয়েজ ছিল হচ্ছে ইউকে ফলো করতো, ইউকে যখন যে স্টাইল ছিল একই রকম চলতো, কিন্তু ইউএস আবার ডিফারেন্ট। ইউএস গ্যাপ, তারপরে এফএসবি, এপিবি অপিনিয়ন, ডিফারেন্ট ডিফারেন্ট ছিল তাদের এই জিনিসগুলো করা। কিন্তু যখন আইএফআরএস করা শুরু হলো, তখনও কিন্তু সারা ওয়ার্ল্ডের একটা সিগনিফিকেন্ট ইকোনমি আইএফআরএস শুরু করছে, কিন্তু জার্মান, ইউএসএ এরা কিন্তু খুব একটা শুরুর দিকে পার হয়নি। সো তখন এই প্রজেক্ট গুলো শুরু হয়েছে গ্লোবালি, আইএফআরএস গুলো কিভাবে আসবে। আইএফআরএস করতে যে কি প্রবলেম হয়েছে, আমরা অ্যাকাউন্টিং যে করি, আপনারা যে অ্যাকাউন্টিং করেন, আপনাদের অ্যাকাউন্টিংটা তো অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিং। বাট গভর্নমেন্ট সেক্টরে আপনারা কি বাংলাদেশ ব্যাংক বাদে কোনো অন্য গভর্নমেন্ট সেক্টর অ্যাকাউন্টিং মানে কোথাও কাজ করার সুযোগ হয়েছে জব করে, মানে দ্যাট ওয়াজ ইওর অনলি জব? ধরেন প্রাইভেট সেক্টরে তো মোটামুটি একসময় কিছুটা ক্যাশ বেসিস হলেও অনেক আগেই ক্যাশ বেসিস বন্ধ হয়ে গেছে। কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর লাইক এনজিও, তারপর হচ্ছে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন স্বায়ত্তশাসিত অথবা সরাসরি গভর্নমেন্টের রেভিনিউ থেকে যারা চলে, তাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাও মানে ছিল ক্যাশ বেসিস ওয়ান কাইন্ড অফ। তো এই যে ক্যাশ বেসিস বা অ্যাকাউন্টিং, এটা কিন্তু গ্লোবালি বন্ধ হয়ে গেছে, অ্যাক্রুয়াল বেসিস হয়েছে। এই কারণে কেউ কেউ করছে কমার্শিয়াল, কেউ কেউ আবার নন ফর প্রফিট, এই টাইপ থাকে। তখন আইএফআরএস ফ্রেমওয়ার্ক শুরু হলো, যেটাকে আমরা এখন যে আইএফআরএস দেখছি, এটা ছিল আইএস আকারে শুরু হয়েছিল। আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, 1970 দিকে 72-3 শুরু হয়। তখন তারা ফার্স্ট আইএস ইস্যু করে, আইএস 1। এরপরে বেশ বেশ কিছু বছর, প্রায় 30 ইয়ার্স ধরে এটা ভ্যালিড ছিল। এরপর আইএএসবি হয়ে যায়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। আজকে আমার ইয়ে হচ্ছে যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে, নেক্সট দিন হয়তো একটু বেশি টানতে হবে, আজকে জ্যাম আছে, হয়তো আজকে একটা ওভারভিউ দিয়েই চলে যাব। বাট নেক্সট দিন আমার যেহেতু 6টা ক্লাস আছে, আমরা যে টপিকসটা 6টায় কভার করতে পারবো। আজকে একটু বেসিকটা আপনাদেরকে বলি। তো যেটা হচ্ছে যে এই যে আপনার আইএস গুলো ছিল 1 থেকে 41টা পর্যন্ত আইএস ইস্যু করা ছিল, 1 to 41। এখন যেটা হচ্ছে যে আইএস অনেকেই এটাকে একসেপ্ট করছে, কিন্তু ইউএস ইকোনমি, তারপরে বড় একটা ইকোনমি, তারপরে জার্মান সহ ইউরোপিয়ান কিছু, এরা কিন্তু ওভাবে সরাসরি আইএস মানতে চাচ্ছে না। তখন বেসিক্যালি 2000 এর পর থেকে গ্লোবাল প্রজেক্ট গুলো ইয়ে করা শুরু করছে, এটাকে জয়েন্ট প্রজেক্ট, মানে হচ্ছে ইউএস এর যে এফএসবি প্লাস আইএসবি, তারা জয়েন্টলি প্রজেক্ট নেওয়া শুরু করছে। তখন এসে আস্তে আস্তে করে এই আইএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, চেঞ্জ হয়ে গেছে আইএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এবং প্রজেক্ট গুলো ছিল হচ্ছে জয়েন্ট প্রজেক্ট। জয়েন্ট প্রজেক্ট করার পর তখন দেখা গেল যে মেইন যে আইএফআরএস আমরা যেগুলো দেখব, এটা অলমোস্ট 1700-1800 পাতার একটা ডকুমেন্ট। যদি আইএস 41টা আইএস এর ভিতরে 24টার মতো ভ্যালিড আছে, এখন 24-23টা হয়ে যাবে। প্রতি বছরই কিছু কিছু আইএস কমে, যেমন আইএস 1 বন্ধ হয়ে আইএফআরএস 18 চলে আসবে 2027 থেকে। আবার একইভাবে 19-20 সালের দিকে আমরা বেশ কয়েক কিছু দেখেছি, যেমন আইএস 18 বন্ধ হয়ে গেল 15 আইএফআরএস, আইএস 17 লিস্ট ছিল, লিস্ট চেঞ্জ হয়ে গেল আইএফআরএস 16। সো প্রায় প্রতি বছর অ্যানুয়াল ইমপ্রুভমেন্ট হয়, মানে মাইনর চেঞ্জ আসে প্রতি বছরই, অলমোস্ট সবগুলোতে না আসলেও কিছু কিছু আইএস আইএফআরএস চেঞ্জ আসে। কিন্তু সরাসরি একটা প্যারাডাইম শিফট হয়, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়, সেটা আমি উদাহরণ দিলাম। এটা করতে যে মনে হয়েছে যে নেচার অফ বিজনেস কমপ্লিসিস যাদের কম, তারা এত বড় 1700-1800 পাতা আইএস, আইএফআরএস, ইফরিক, এসআইসি, এগুলো বোঝা, ইন্টারপ্রেট করা কঠিন। তখন একটা প্রজেক্ট নিয়েছে, এটাকে বলে আইএফআরএস ফর এসএমই। আইএফআরএস ফর এসএমই, এই আইএফআরএস ফর এসএমই গ্লোবালি ট্রেইন দ্য ট্রেনার, আমি একজন ট্রেনার ছিলাম। মানে
আইএফআর এই যে আমরা যে আইএসবি বললাম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তাদের আন্ডারে যে আইএফআরএস ফাউন্ডেশন, এরা সরাসরি সারা ওয়ার্ল্ড থেকে ট্রেনার করছিল, মানে যারা এটা ট্রেন করবে। তো ওইটাতে আমি 2013 সার্টিফাইড আইএফআরএস ফর এসএমই। তাহলে আমরা প্রথম বুঝলাম যে আইএফআরএস যেটা আমরা দেখছি, এর বাইরে আরেকটা আছে আইএফআরএস ফর এসএমই, তাদের জন্য প্রযোজ্য আমি বলবো। থার্ড আরেকটা আসছে আপনারা জানার কথা, এটা কি শুনেছেন কিনা, আপনার হচ্ছে ইপসাস। ইপসাস তো আপনারা অনেকেই কিন্তু ইপসাস সার্টিফিকেশন করছে। ইপসাস সার্টিফিকেশন আপনাদের যারা বাংলাদেশ ব্যাংক প্লাস এই যে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে তারা ইপসাস করছে। ইপসাসের সার্টিফিকেশন, ইপসাস হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। মানে হচ্ছে এই যে গভর্নমেন্টের যারা এতদিন ক্যাশ বেসিস করতো, তারা তো টু সাম এক্সটেন্ট অ্যাক্রুয়াল বেসিস আসতে হবে। এই ট্রানজিশনটা 5টা ভাগে, মানে প্রথমে হচ্ছে পিওর ক্যাশ বেসিস। লেটস সে আপনি এখন সব ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করছে, বললো ঠিক আছে আপনি আগামী কয়েক বছর ধরে 20% হচ্ছে আপনার অ্যাক্রুয়াল করেন, 80% ক্যাশ করেন, তারপরের বছর আরো কমান, এরকম করতে করতে 5টা ভাগে যে ফাইনালি ফুল অ্যাক্রুয়াল যাবে। তাহলে আমরা কি পেলাম, প্রথম পেলাম মেইন আইএফআরএস, যেটা নিয়ে আমরা কথা বলবো। তারপর আরেকটা আছে আইএফআরএস ফর এসএমই, তারপর হচ্ছে ইপসাস, এবং ফাইনালি আরেকটা কাজ চলছে, ওইটার আবার আমি হচ্ছে ওই ওয়ার্কিং গ্রুপ যে চলে ওইটাতেও আমি কাজ করছি। এখানে যেমন ট্রেনার ছিলাম, ওইটাতে আবার হচ্ছে আপনার এই এটাকে একটা ওয়ার্কিং গ্রুপ করেছে, ওইটা ফাইনাল স্টেজ আছে। এটার নাম হচ্ছে আইএনপিএজি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নন ফর প্রফিট অ্যাকাউন্টিং গাইডলাইন। তার মানে এনজিও গুলো এখন যে ক্যাশ বেসিস করছে বা যেভাবে করছে, এটাও কিন্তু আর থাকবে না, এনজিওটাও চেঞ্জ হবে। তাহলে আমরা আগে যেহেতু প্রথম দিন এবং একদম মানে গোড়া থেকেই বলার চিন্তা ভাবনা করছি, আমরা দেখলাম 4 ধরনের আইএফআরএস এর একটা আছে, যেটা মেইন ফর্ম আমরা যারা করবো এখানে, এটাই মেইন আইএফআরএস। এটা সিম্পলিফাইড একটা ভার্সন আছে, এটা বলা হয় আইএফআরএস ফর এসএমই। তারপর একটা আছে ইপসাস, যেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের। গভর্নমেন্ট সেক্টর মানে কোনটা আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে, একটু এগুলো আমি ওভারভিউ দিয়ে যাচ্ছি, এটা নিয়ে আমি হয়তো বেশি কিছু বলবো না। মেইনলি আমরা আলাপ করব হচ্ছে এই যে যেটা বললাম, আপনারা চাইলে এগুলোর কন্টেন্ট গুলো আপনাদের হয়তো দিয়ে দিতে পারবো। সোফার এটা একটু নামাতে হবে। এনিওয়ে স্যার কিছু চাইলে অ্যাড করেন, মুশফিক অ্যাড করেন। আচ্ছা, এইটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে আপনার লেভেল 1 এখান থেকে শুরু, ক্যাশ বেসিস। খেয়াল করছেন আমি বললাম যে যখন আপনি গভর্নমেন্ট বডি হবেন, অর্থাৎ আপনি গভর্নমেন্ট থেকে ফান্ড নিয়ে কাজ করেন, আপনার আলাদা কোনো কমার্শিয়াল অপারেশন নাই। কমার্শিয়াল অপারেশন থাকলেও গভর্নমেন্ট স্টেট ওন, হ্যাঁ, এন্টারপ্রাইজ, এটাকে ডেফিনেশনটা এরকম বলা আছে, এই যে এসপিএ, স্পেশাল, এই যে আপনি দেখবেন এই যে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি। এখানে আসলে মূলত কয়েকটা জিনিস আছে। একটাকে বলা হচ্ছে পি, পাবলিক এন্টারপ্রাইজ, মিনস এ কোম্পানি অর ফার্ম whether incorporated to design। মানে আমি ইন্টারেস্টিং হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টিংটা শুরু করতো এখনকার সময়, তাহলে আমার সাজেশন অনুযায়ী প্রথম আপনার ইপসাসি করার কথা ছিল, কারণ আপনার কিন্তু ফুল কিন্তু কমার্শিয়াল মোটিভে চলে না, এবং এটা গভর্নমেন্ট ওন কিন্তু ফুল রেভিনিউ। ইপসাসের কি ছিল, পাবলিক এন্টারপ্রাইজ মিনস এ কোম্পানি অর ফার্ম whether incorporated or registered or not, মানে এটা কি রেজিস্টার অর রেজিস্টার বলে গভর্নমেন্টের। আরেকটা কি আছে, এসপিএ বলে, স্ট্যাটুটরি পাবলিক authority, means the authority, corporation or body, the activity or the principle of which are authorized by act, ordinance, order। তার মানে আইসিএমইবি গভর্নমেন্টের অর্ডিন্যান্সে ছিল 1977, এখন আসছে 2018 এ অ্যাক্ট। সিএ ইনস্টিটিউটের একটা হচ্ছে 1970 অর্ডার, সিএ অর্ডারটা হচ্ছে 1973। এই সবগুলোই কিন্তু এই যে স্পেশাল স্ট্যাটুটরি পাবলিক অথরিটি হিসেবে আসবে। ইভেন আপনার কর্পোরেশন গুলো, আপনাদের যতগুলো কর্পোরেশন আছে না, চিনি শিল্প, বিভিন্ন কর্পোরেশন, এগুলো আসবে। এটার জন্য কি করেছে, এটার জন্য করেছে হচ্ছে একদম যেটা বললাম, যখন শুরু হবে তখন ক্যাশ বেসিস, ভেরি স্মল স্কেল অফ অপারেশন, রেভিনিউ যদি থাকে নাও থাকতে পারে, গভর্নমেন্ট থেকে টাকা পায়, খরচ করে, আলাদা করে রেভিনিউ নেই, থাকলেও 5 কোটি টাকার নিচে তারা ক্যাশ বেসিস। এরপর হচ্ছে মডিফাইড ক্যাশ বেসিস, সেটা হচ্ছে 30 কোটি টাকার উপরে। তারপরে হচ্ছে সিম্পল অ্যাক্রুয়াল, তারপরে হচ্ছে সিম্পলিফাইড অ্যাক্রুয়াল বেসিস, আর ফাইনালি হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, মানে যেটা হচ্ছে অলমোস্ট মেইন আইএফআরএস এর মতো। তাহলে আমরা 3টা আলাপ করলাম। আরেকটা বললাম একটু আগে আপনাদেরকে, এই যে ইন্টারন্যাশনাল নন ফর
ইন্টারন্যাশনাল নন প্রফিট অ্যাকাউন্টিং গাইডলাইন্স। এটা ওয়ান অফ দা আপনার কোর যে গ্রুপ আছে, ওয়ার্কিং গ্রুপ, সেটাতে আমি কাজ করছি বাংলাদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে কাজ করতেছে। এটা হয় কি, যখন হচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল ল, যেমন আমাদের দেশে ট্যাক্স আইন, ভ্যাট আইন, যত আইন আছে, এই আইনগুলো হয় হচ্ছে কি হলো, কনসার্ন মিনিস্ট্রি অথবা অথরিটি নিড অ্যানালাইসিস করে যে কি ধরনের দরকার। যেমন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1980 অর্ডিন্যান্স 1984 ছিল, তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ চলছিল যেটা কন্টেম্পোরারি করা দরকার। এটা হচ্ছে 1922 সালের যে কোম্পানি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ওইটার হুবহু একই ছিল, অলমোস্ট 95% একই রকম ছিল, এবং ইংরেজিতে ছিল কাম্পারসাম। তখন কিন্তু রিলেটেড ইয়ে করলো কি যে না, এনবিআর রেজ করলো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইয়ে কত করলো, তারপরে এটাকে আর একটা আইন ছিল, আইনটা ছিল হচ্ছে 1984 সালের পরে, 1980 সালের পরে সমস্ত যতগুলো ইংরেজি আইন ছিল, হাইকোর্ট বলেছে, হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট, যে সবগুলো বাংলা করতে হয়। ফলে আপনি চট করে কিন্তু দেখলেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তাড়াহুড়ো চলে আসলো, এটা বাংলায় আসলো। একইভাবে দেখলেন যে ভ্যাটের আইনটা ছিল 1991 সালের আইন এক, সেটাকে আবার চেঞ্জ করে 2012 সালের আইন আসলো। এই লোকাল আইনগুলো হচ্ছে লোকাল অথরিটি তৈরি করে প্রাইমারিলি একটা এক্সপোজার ড্রাফট দেয়, ওটা পাবলিক অপিনিয়নে যায়, পাবলিক অপিনিয়নে যাওয়ার পরে ল মিনিস্ট্রি ভেটিং করে, তারপরে সংসদে আলোচনা হয়, সংসদীয় কমিটি দেখে, সংসদে আলোচনা হয়, কন্ঠভোটে পাস হয়, তারপরে অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য স্টেট উনি সাইন করে এবং আসে। সিমিলারলি ইন্টারন্যাশনাল আইনগুলো যেটা হয়, যেমন আমরা একটু আগে যে বললাম আমরা আইএফআরএস যে দেখবো, এটা লোকাল ল অর ইন্টারন্যাশনাল ল, না আমরা যদি কোশ্চেন করি যে আইএফআরএস ইজ ইট এ লোকাল ল অর ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল, কিন্তু এই আইনটা লোকালি অ্যাডাপ্ট 1984 সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএবি, গভর্নমেন্ট আইন বলছে যে আইসিএবি মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল আইএফআরএস আইএস গুলোকে বাংলাদেশে অ্যাডাপ্ট করবে। এটা ছিল 1984 থেকে 2019 সাল পর্যন্ত। 19 সালে এসে আবার একটা চেঞ্জ আসছে। 15 সালে আবার গভর্নমেন্টের একটা অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আপনারা সবাই শুনেছেন, আপনাদের আইএফআরএস কিন্তু দেখেন, এফআরএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 সালে আসছে। 2015 সালের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের বলে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করা হয়েছে। সো পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল রিপ্লেস করেছে আইসিবির জায়গায়। আইসিবি আগে চুক্তি করতো আইএফআরএস ফাউন্ডেশনের সাথে, মিউচুয়াল চুক্তি, যে বাংলাদেশে এই আইএফআরএস গুলো অ্যাডাপ্ট করবে, তারা লোকালি অ্যাডাপ্ট করতে হয়। এখন করছে মোর পাওয়ারফুল অথরিটি এফআরসি, যারা হচ্ছে সরাসরি কিন্তু মিনিস্ট্রি, আপনারা মিনিস্ট্রি ফাইন্যান্স, ওনারা মিনিস্ট্রি ফাইন্যান্স, সো ইজ ভেরি পাওয়ারফুল অথরিটি, কম্পারেটিভলি বেশ ভালো পাওয়ারফুল। ওইটা আবার সব জায়গায় রিলেটেড আইনে ঢুকিয়ে দিয়েছে, যেমন কোম্পানি অ্যাক্টের 185 নম্বর সেকশনে ঢুকাই দেওয়া হয়েছে যে যারা কোম্পানি অ্যাক্টের আন্ডারে যত কোম্পানি হবে সেই কোম্পানিগুলো আইএফআরএস মানতে বাধ্য, অ্যাজ অ্যাডাপ্টেড বাই হচ্ছে এফআরসি। তেমনি বাংলাদেশ ব্যাংকের আইনেও আছে, সমস্ত ব্যাংকগুলো, আবার আপনারা যে ফর্ম করেন, আপনাদের যে আইনগুলো আছে, ব্যাংকের রিপোর্টিংটা কিন্তু আইএফআরএস অনুযায়ী করতে হবে, অ্যাজ অ্যাডাপ্টেড বাই এফআরসি। আগে লেখা থাকতো অ্যাজ অ্যাডাপ্টেড বাই আইসিএবি। সো এই হচ্ছে তো সেই সিমিলারলি, সরি, বাংলাদেশ ব্যাংক একটু পরে করছে, কিন্তু আপনার বাংলাদেশে প্রথম আইএফআরএস আসছে 1984 সালে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরেও করতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংকের দেখেন, একটা বলি সিম্পল, বাংলাদেশ ব্যাংকের আমরা যে আইএফআরএস 9 যেটা শরীফ দেখাবে, ওটা আপনাদের খুবই রিলেভেন্ট। তো আইএফআরএস 9 করতে যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রাইমারি কাস্টমার যারা, মানে আপনাদের প্রাইমারি কাস্টমার আমরা না, কিন্তু ব্যাংকগুলো, সো ব্যাংকগুলোর আইএফআরএস 9, আইএফআরএস 16, আইএফআরএস 15 এগুলো অ্যাডাপ্ট করতে যে মানে প্যারাডাইম শিফট, মানে রিপোর্টের ছেঁড়া বেড়া হয়ে গেছে। আই মিন রেভিনিউ রিকগনিশন, অ্যাসেট রিকগনিশন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি তো নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, আমি সেটাই তো বললাম, কেন পারে নাই, কারণ বাংলাদেশ ব্যাংকের যেসব বিআরপিডি বা যে রেগুলেশন আছে পুরোটা অ্যালাইন না উইথ আইএফআরএস 9, সময় লাগবে। কারণ ওটা করতে গেলে তো হঠাৎ করে, মানে আপনার হয় কি, আমি কেন করছি, যখন আইএফআরএস 8 যারা দেখাবে, আমি একটু বলে নিই আইএফআরএস 8টা অন্য দেখাইলেও একটু বলি। আইএফআরএস 8টার নাম হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। সো ওখানে বলা আছে যে পলিসি নেওয়ার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং,
যে আপনি যখন আপনার পলিসি নেবেন, নিশ্চয়ই আপনার যে পলিসি নোট থাকে না, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আমরা দেখি পাবলিকলি। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে যে পলিসি নোট আছে, ওইখানে কিন্তু আর বলা থাকে যে আপনার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কি হবে, আপনার অ্যাকাউন্টিং মেথড কি, সবকিছু আপনি লিখে দেন। এই পলিসির ক্ষেত্রে ক্লিয়ারলি বলা আছে ইট শুড বি কমপ্লাইড উইথ আইএফআরএস। যখন আইএফআরএস থাকবে না, তখন আইএফআরএস এর আরেকটা জিনিস আছে, ধরেন সরাসরি কোনো আইএফআরএস এ মিলছে না, তখন কি হবে, আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার অথরিটি, অর্থাৎ আপনাকে একটা বোর্ড আছে না, আপনাদের যেমন বোর্ড আছে, আপনাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, সিমিলারলি একটা প্রাইভেট অর্গানাইজেশন বা একটা পাবলিক লিমিটেড কোম্পানি বোর্ড আছে না, তখন যখন কোনো একটা পলিসি সরাসরি আইএফআরএস গাইড করবে না, তখন ওইটার একটা ছায়া নিবে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি বলছে, বসে ওই বোর্ড হচ্ছে একটা অ্যাকাউন্টিং পলিসি ফরম্যাট করবে, যেটা করবে এবং কনসিস্টেন্টলি ইউজ করবে। এবং পরবর্তীকালে অডিটর যদি আপত্তি না জানায়, মানে প্রাইমারি যে ওয়াচডগ আছে, মানে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, এটার অথেন্টিসিটি এবং করার জন্য তো গভর্নমেন্টের আইন দিয়েই বলা আছে যে এটা রেগুলারলি পিরিয়ডিক্যালি অডিট করতে হবে। সো অডিটর প্লাস অন্যরা মেনে নিলে আপনার এই পলিসিগুলো অ্যাডাপ্টেড হয়ে যায়। সো এইটাই বলার উদ্দেশ্য হচ্ছে, এটা নিয়ে এখন কাজ চলছে। এইটা যখন হয়ে যাবে, তখন আর এনজিও গুলোর ক্ষেত্রে ওই ধরনের ইস্যু থাকবে না, এনজিও রিপোর্টিংটা অনেক ভালো পাওয়া যাবে। যেমন এনজিও রিপোর্টিং কিন্তু এক একজন এক রকম করে, FD4 FD6 এ কিছু রিপোর্টিং যায়, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেহেতু তারা কেউ গ্র্যান্ট পায়, কেউ প্রফিটে অপারেশন করে, কেউ নন প্রফিট, বিভিন্ন রকম আছে, বাট এটাকে করছে। সো তাহলে আমরা প্রাইমারিলি বুঝলাম যে 4 ধরনের সেট অফ আমাদের হচ্ছে আছে, আমাদের মানে আইএফআরএস এর যদি ভাগ করি 4 ধরনের। এবার কুইকলি একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে কতগুলো আইএফআরএস আইএস ছিল শুরু থেকে এবং কি অবস্থা আসছে। এরপর আমরা হয়তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আজকে আলাপ করবো। IS1 নেক্সট দিনে, আমার অলরেডি 2 ঘন্টা আজকে চলে গেছে ট্রাফিক প্লাস এর জন্য। আমাদের সেশনটা মধ্যে 6টা পর্যন্ত করার কথা না। সো আমি যতটুকু আজকে কভার করা যায়, আমার কমফোর্টেবলি আছে 6টা ক্লাসে, আমার টপিকগুলো খুব ইজিলি আপনারা করতে পারবেন। সো আমরা যদি দেখি যে হচ্ছে যে এটা আমি বলেছি যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা হচ্ছে 1973 ছিল, আপনার হচ্ছে 1 থেকে 41 করেছে। এটা পরে 2000 সালের 1 জুলাই থেকে আইএসবি হয়ে গেছে। আইএসবি হওয়ার পরে আসলে নতুন করে আইএস করা হয়নি, সব হয়ে গেছে আইএফআরএস। সো আরেকটা কথা, সব আইএফআরএস একবারে আইএফআরএস বলা যায়, বিকজ আইএফআরএস ইজ দ্য লেটেস্ট ভার্সন। মানে বলা যেতে পারে আইএস ইজ এ পার্ট অফ আইএফআরএস, মানে রিপোর্টিংটা এটাই নামে আছে। তো এখানে কি কি ছিল, আমরা নর্মালি যদি সিম্পলিফাইড হতে দেখি, IS1 ছিল, এটা হচ্ছে 2000 আপনার 27 সালে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেকবার IS1 অনেকবার চেঞ্জ হয়েছে, বাট 2027 সালে এটা ম্যান্ডেটরিলি চেঞ্জ হয়ে যাবে। 2 এখনো আছে, 7 আছে, এর ভিতরে অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। 3, 4, 5, 6, 7 এগুলো বন্ধ হয়ে গেছে। তো এগুলা এই যে এখানে বলা আছে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু IS3 থেকে চলে গেছিল হচ্ছে IS27, 28, সেটাও এখন নাই। এখন আছে হচ্ছে মূলত IFRS 3, IFRS 10 আর হচ্ছে IS39, এর ভিতরে চলে গেছে। তার মানে এটাও এখন আর নাই। 27 আছে সিঙ্গেল, আর 28টা আছে, বাট এটা চলে গেছে। এরপরে আলাদা একটা আইএস ছিল, IS4, যেটা ছিল ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এটা এখন এখন চলে গেছে হচ্ছে, যেটা স্যার পড়াবেন সেটা হচ্ছে IS16, মানে মুশফিক যেটা পড়াবেন ওটা হচ্ছে আপনার IS16 পড়াবে, IS16 এবং IS36 এ চলে গেছে। তারপরে 5 চলে গেছে ইনফরমেশন টু বি ডিসক্লোজ ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা IS1 এ অ্যাডাপ্ট করে নিচ্ছে। 6 চলে গেছে, এটা যেটা অ্যাকাউন্টিং রেসপন্স টু চেঞ্জ ইন দ্য প্রাইস, এটা চলে গেছে IS15। IS15 আবার বন্ধ হয়ে গেছে। তারপরে কি হয়েছে, IFRS 9 যেটা ছিল, এটা IS9 ছিল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা ছিল। এখন এটা কিছু নাই, এটা চলে গেছে কোথায় জানেন, ইনটেনজিবল অ্যাসেট নামে একটা আইএস আছে, মানে আপনাদের সফটওয়্যার। আপনারা আপনাদের বুকস অফ অ্যাকাউন্টস এ এসিপি সফটওয়্যার কিনেছেন, তো আপনাদের ব্যালেন্স শিটে নিশ্চয়ই ওইটা একটা ইয়ে আছে, একটা ভ্যালু আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আছে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটের ভিতরে। মানে ইনটেনজিবল অ্যাসেটের প্রেজেন্টেশন হয় কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেটের ভিতরে। প্রথমত নন কারেন্ট, তারপর ইনটেনজিবল, তারপর হচ্ছে কারেন্ট। তো সেইখানে যে প্রেজেন্টেশন হবে, রিকগনিশন, মেজারমেন্ট হবে হচ্ছে IS38 অনুযায়ী। এই কটা বন্ধ হয়ে গেছে, মানে প্রথম 1 থেকে 10-এর ভিতরে মাত্র 5টা ভ্যালিড আছে এখন পর্যন্ত। 11 থেকে 20-এর ভিতরে ডেফার্ড ট্যাক্স বা ইনকাম ট্যাক্সটা আছে, 16 আছে, 19 আছে, আর হচ্ছে 20 আছে। বন্ধ হয়ে গেছে 11 মানে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট।
এটা চলে গেছে হচ্ছে আপনার আইএফআরএস 15 এর ভিতরে। মানে আমরা যে দেখি না ডেভেলপমেন্ট কোম্পানি আছে, আমরা অ্যাপার্টমেন্ট কিনি, বা কনস্ট্রাকশন কোম্পানি আছে লাইক আব্দুল মোনেম বা ওরা, ওদেরও কিন্তু এটা চলে। ইভেন আপনাদেরও হতে পারে, আপনাদের বাংলাদেশ ব্যাংক ধরেন লেটস সে নতুন একটা বিল্ডিং করলো, এখন নতুন বিল্ডিং করলো, এই বিল্ডিংটা 1 বছরে শেষ হচ্ছে না, 3 বছর লাগবে, তাহলে আপনি এটা অ্যাকাউন্টিং করবেন কিভাবে, কিভাবে করবেন? সেই ট্রিটমেন্টটা দেয়া ছিল হচ্ছে আইএফআরএস আইএস 11 এ, সেটা এখন চলে গেছে হচ্ছে আইএফআরএস 15। তারপরে 12, 16, 19, 20 আছে, আর বন্ধ হয়ে গেছে 13, 14, 15, 17 এবং 18। আমি আর ডিটেইল বলছি না, এটা আপনাদের স্লাইড দিয়ে দেবো, একটু দেখে নিয়ে। হ্যাঁ, 21 থেকে 30 এর ভিতরে আইএস 1, যেটা আমি আইএস 21 যেটা আমি পড়াবো, আমি আপনাদের সাথে শেয়ার করব, হচ্ছে যে ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য ফরেন এক্সচেঞ্জ, বরোইং কস্ট 24, 26, 27, 28, 29 আছে, বাট বন্ধ হয়ে গেছে 22 বিজনেস কম্বিনেশন, এটা আইএফআরএস 3 তে চলে গেছে, 25 চলে গেছে, 30 চলে গেছে, আর লাস্টে হচ্ছে 32 আছে, 33, 34, 36, 37, 38 যেটা বললাম ইন্টারজেবল আছে, 40 and 41 আছে, বন্ধ হয়ে গেছে হচ্ছে আইএস 31, 31, 35 এবং 39। সো অল টুগেদার এখানে আসলে বেসিক্যালি 24টা ভ্যালিড আছে সোফার হচ্ছে আইএস। আর আইএফআরএস আছে মূলত হচ্ছে এখন পর্যন্ত আপনার 1 থেকে 19টা, কিন্তু তার ভিতরে আবার 17 আসছে, এবং এটা এই যে 4 আইএফআরএস 4টা আইএফআরএস 17 হয়ে গেছে, মানে অলরেডি আইএফআরএস এর ভিতরে 1 থেকে 19 এর ভিতরে 4 আইএফআরএস বন্ধ হয়ে সেটা নতুন করে হয়ে গেছে আইএফআরএস 17। আর নতুন 2টা আসছে, একটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আইএফআরএস, প্রিপারেশন এন্ড ডিসক্লোজার ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে 2027 থেকে ম্যান্ডেটরি ইউজ হবে। সো দিজ আর দ্য লিস্ট অফ আইএফআরএস। সো অল টুগেদার আমরা বলতে পারি রাফলি হচ্ছে আমাদের 41টা আর 2টা, মানে 43টা এখন পর্যন্ত আইএস আইএফআরএস ভ্যালিড আছে। এর টোটাল ভলিউম যদি বলি প্রায় 1700টা পেজ। সো দিজ আর দা, মানে আই মিন দা কমন ইয়ে। সো কোনো ইয়ে আছে মানে এই বিষয়ে কোনো সোফার যেটা বললাম কোনো কোশ্চেন ইন্টারাকশন, কারণ সময়টা এমন মানে লাঞ্চের পরে একটা ড্রাউজিনেস লাগতেছে, সো কোশ্চেন বা কোনো রুম যদি ইন্টারাকশন লাগে প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেকটা আপনার এইটাও সিরিয়ালে ছিল, মানে এইগুলো সিরিয়ালে আসছে। সবচেয়ে আগের আইএস ছিল বেসিক আইএস 1973, তার মানে কত বছর, 51 বছর না, 51, এটা ছিল প্রথম, তারপরে এটা আসছে, এরকম সিরিয়ালে আসছে। কিন্তু যেটা হয়েছে যে 1, 2, 3, 4, 5, 6, 7 আসার পর যখন 16 আসছে, তখন কিন্তু 4 বন্ধ হয়ে গেছে, 4 বন্ধ হয়ে 16-র ভিতরে ঢুকে গেছে, এরকম করে হয়েছে, মানে কন্টিনিউয়াসলি, বাট এভাবেই আসছে। এনি, হ্যাঁ প্লিজ, হ্যাঁ 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 এক্স্যাক্টলি একদম ভালো কোশ্চেন। ওনার একটা এক্সাম্পল আমি দিই। ধরেন এক সময় আইএস 2 ইনভেন্টরিতে আমরা আগে 2টা জিনিস জানতাম, 3টা জিনিস মূলত জানতাম। একটা কেমন হতো ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ। এখন লিফোটা বন্ধ হয়েছে, এটা একটা পার্টিকুলার ইনসিডেন্টের কারণে হয়েছে। সিম্পল একটা উদাহরণ বলি, এটা কিন্তু সত্যি ঘটনা। 1979 বা 78 বা 79-এ আমি মনে হয় আপনাদের আগের বার বলেছিলাম ঘটনাটা। সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানের তখন পর্যন্ত মানে পাকিস্তান বিমানের থেকে লুজিং হওয়া শুরু করছিল। তো ওই সময় এসে আহ নতুন যে ফাইন্যান্স মিনিস্টার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ স্বাভাবিক উনি ভালো বুঝেন। সো সিম্পল উনি কি করছেন যে মানে ইয়ে টিমকে, আপনার ওই যে বিমানের টিমের রিপোর্টিং কে, আগে ইনভেন্টরি ছিল ফিফো, পরে লিফো করা হয়েছে। ফিফো মানে কি? আগে ছিল লিফো, পরে ফিফো। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে খেয়াল করেন, যখন আপনি ফিফো করছেন, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে আপনি পুরোটা যাচ্ছে সিওজিএস এ, আর বেশি দামিতে থাকছে ইনভেন্টরিতে। আর লিফোটা মানে কি? লিফোটা হচ্ছে, কারণ বিমানের তো স্পেয়ার পার্টস এর দাম এত বাড়ে এবং এত স্লো মুভিং, অনেকদিন ইউজ হয়। সো সিম্পল, যখন আপনার হচ্ছে লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে সদ্য বেশি কেনা দামের জিনিসটা সিওজিএস যাচ্ছে, আর কম কম কেনা জিনিসটা চলে যাচ্ছে অ্যাসেটে। তাহলে একধারে অ্যাসেট আন্ডারস্টেট হচ্ছে কিছুটা,
আর প্রফিটও আন্ডারস্ট্যান্ড হচ্ছে। এখন সিম্পল লিফোকে যদি ফিফো করা হয় তাহলে কি হবে দেখেন, সব সস্তা জিনিসগুলো চলে যাবে হচ্ছে সিওজিএস এ, আর দামি জিনিসগুলো থেকে যাবে হচ্ছে ইনভেন্টরিতে। তার মানে অ্যাসেট তখন আর একটা ডিফারেন্ট। তার মানে এক সিম্পল ইনভেন্টরির মেথড চেঞ্জ করার কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের চেহারা চেঞ্জ হয়ে যায় না, উইন্ডো অনেক ওয়ান কাইন্ড অফ উইন্ডো ড্রেস করার সুযোগ থাকে। একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল, সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আমরা যে লিজ দেখলাম, লিজ মানে কি, যে আমি একটা ভাড়া নিয়ে ইউজ করব। এখন আগে দুইটা অপারেটিং লিজ ছিল, একটা অপারেটিং লিজ, একটা ফাইন্যান্স লিজ। কন্ডিশন ছিল এফএসবি কন্ডিশন অনুযায়ী, আইএফআরএস এ বলা ছিল, বাট অতটা একদম স্ট্রিনজেন্ট নিয়ম ছিল। নিয়ম ছিল এরকম যে আপনি একটা অ্যাসেট যদি নেন, সেই অ্যাসেটের টোটাল লাইফের সার্টেন একটা টাইম 75% এর মতো যদি আপনি ইউজ করেন, টোটাল অ্যাসেটের ভ্যালুর একটা 90% লেভেল যদি আপনি দেন, বার্গেন পারচেজ অপশন এরকম থাকলে আপনি কি করতে পারতেন, কোনো একটা অ্যাসেটকে ফাইন্যান্স লিজ হিসেবে করতে পারতেন, অপারেটিং লিজ হিসেবে করতে পারতেন। এখন খেয়াল করে দেখেন, যত লিজিং কোম্পানি বাংলাদেশে আছে, আপনাদের কি রিপোর্ট করে, যেমন ধরেন হচ্ছে যে আইডিএলসি, আইপিডিসি। আমি লেটস সে বিশ সলিউশন পিএলসি আমার একটা কোম্পানি, আমি আইডিএলসি থেকে লোন নিলাম, লোন নিয়ে গাড়ি কিনলাম। আগের নিয়ম অনুযায়ী আমি এটা দেখাতে পারতো অপারেটিং। অপারেটিং মানে কি, ওয়ান কাইন্ড অফ গাড়িটার নামে থাকবে কার, আইডিএলসি। কারণ আইডিএলসি তো আমাকে দিবে কখন, আমি লোন পরিশোধ হয়ে গেলে তখন আমার নামে শিফট করে দিবে। আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামে টাকা দিচ্ছি, আমি জমা হচ্ছে আইডিএলসি নাম। এবং আমার বইতে আমি কিন্তু এটা অ্যাসেটে আনতে পারছি না যদি আমি অপারেটিং দেখাই। বা আরো যদি অপারেটিং ভাড়া নেই, যেমন ধরেন লেটস সে আমি এই বিল্ডিংটা পুরো ভাড়া নিয়ে নিলাম, এই বিল্ডিংটা পুরো ভাড়া নিয়ে নিলাম, ভাড়া নিয়ে আমার কমিটমেন্ট 10 ইয়ার্স ধরে আমাকে ভাড়া দিতে হবে। আমি যদি ইউজ না করি নন ক্যান্সেলেবল, তাহলে আমি ভাড়া দিয়ে দিয়ে আমার রিপোর্টিং এ লাইবিলিটি কি পুরো শো করছে। ধরেন আমি কি বললাম, আইসিএম এর এই বিল্ডিংটা মনে করলেন, আপনারাই মনে করলেন যে কনভিনিয়েন্ট, এখানে ট্রেনিং রুম করবো, সো কন্ট্রাক্ট হলো 10 ইয়ার্স। এখন 1 বছর পরেও কিন্তু এটা ক্যান্সেল করা যাচ্ছে না, 10 ইয়ার্স ভাড়া দিতে হবে। কিন্তু আপনি যদি প্রতি প্রতি মাসে রেন্ট দেখান, তাহলে কি ফুল অব্লিগেশন কি রিফ্লেক্ট হয়? হয় না, কারণ আমি তো এটা আমি না ইউজ করলেও দিতে হবে। এই কারণে আইএফআরএস 16 যখন আসলো, তখন বলা হলো আইএস 17 দুইটা অপশন ছিল, ক্যাপিটাল এবং হচ্ছে ওপেক্স, মানে অপারেটিং লিজ। বলছে এটা হবে না, লিজ ইজ অনলি ওয়ান লিজ, এটা হচ্ছে ফাইন্যান্স লিজ। ফলে আপনি 2019-এ আপনারা যদি দেখে থাকেন, আপনার ব্যাংকের স্টেটমেন্ট যদি দেখে থাকেন, সবার হঠাৎ করে ব্যালেন্স শিট চেহারা চেঞ্জ হয়ে গেছে। কারণ তারা একদিন পর্যন্ত সব নন ফাইন্যান্স লিজ হিসেবে, অপারেটিং হিসেবে দেখায়, রেন্ট দেখাতো। এখন কি হয়েছে, তার ধরেন ব্রাঞ্চ নিয়েছে গুলশানে, এক একটা ব্রাঞ্চ, এক একটা ব্যাংকের ব্রাঞ্চ কত, 150, 200, 500, 500 ব্রাঞ্চ একদিন দ্বারা দেখাতো কি মাসে মাসে ভাড়া ইনকাম স্টেটমেন্ট চলে যেত। সবগুলো ভাড়াকে তাহলে এখন কি করা হলো, সবগুলোকে এগ্রিমেন্ট দেখে 20 বছরের রেন্ট থাকলে 10 বছর গেছে, এই 10 বছর কত ভাড়া হবে, সেই আগামী 10 বছর ধরে যত পেমেন্ট হবে সেই পেমেন্টটাকে প্রেজেন্ট ভ্যালু করে সেটাকে লিজ লায়াবিলিটি দেখাইতে হবে, এর এগেইনস্টে রাইট টু ইউজ অ্যাসেট দেখাতে হবে। এটা রেশনালি আসছে, কারণ অফ ব্যালেন্স শিট অনেক কিছু থাকতো। আপনি যেটা বললেন, এই দুটো কারণেই কিন্তু অ্যাকাউন্টিংটা ইভলভ হয়, মিস রিপোর্টিং না হয়, কেউ সুযোগ না নেয়। যেমন এই লিফো ভিভি বললাম, মেথড চেঞ্জ করে কিন্তু আপনি খেলতে পারেন। এখন যারা স্টক মার্কেটে আছে, এখন অ্যাকাউন্টিং পলিসির সুযোগ নিয়ে যদি কেউ চায় যে আমি ওই বছর প্রফিট বেশি দেখাবো, এই বছর কম দেখাবো, ইটস পসিবল। সিমিলারলি আইএফআরএস 19, ভাই যেটা বললেন, আইএফআরএস 9 কেন মানতে চাচ্ছে না, আইএফআরএস 9 এর ভিতরে সবচেয়ে বেশি ঝামেলা আছে। কি ঝামেলা আছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো অন্য কোম্পানির শেয়ার কিনে, তো শেয়ার কিনলে সে কেউ কেউ বলতো যে আমি এটাকে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি দেখাবো। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি মানে কি, আমি এটা শেয়ারের দাম বাড়তেছে কমতেছে আমি দেখাবো না। কেউ কেউ আবার চালাকি, মার্কেট যখন ভালো তখন কি হচ্ছে, 10 টাকা কিনে 15 টাকা হলো, তো 15 টাকা দেখায় সে কিন্তু আনরিয়ালাইজ গেইন আকারে একটা দেখালো। আবার যখন পড়ে গেল, যেমন এখন যদি দেখেন এখনকার সিচুয়েশনে দেখবেন মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনের শেয়ারের 100 টাকা ইনভেস্টমেন্ট থাকলে 60-70 টাকা আছে, 30 টাকা লস ইজ টু মাচ। তখন আইএফআরএস বললো না, এটা ইউ হ্যাভ নো অপশন। তুমি যদি মানে ট্রেডিং সিকিউরিটি হও, তাহলে প্রফিট এন্ড লসই চার্জ করে দিতে হবে। ওসিআই হয়ে যাবে কিন্তু রিফ্লেকশন থাকবে, ট্যাক্সের ইম্প্যাক্ট থাকবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখা যাবে। আর এই ওসি কিন্তু যদি আমি মানে খুব ফার্ম থাকি যে না আমি এটাকে ইয়ে দেখাবো না, কি বলে, আমি এটা ইয়ে ভালো করে বলবে, শরীর ভালো করে বলবে, আমি এই এটাতে যাবো না, আমি একদম নিয়ত করেছি যে এটা কিনবো, ম্যাচুরিটি কত থাকবে, তখন কিন্তু আর ওই প্রতি মুহূর্তে বাড়া কমানোর রিফ্লেকশন দেখাইতে হয় না।
তো সেটাকে বলা হচ্ছে যে তখন একটা ভিন্ন। এই যে চেঞ্জ গুলো আইএফআরএস গুলো আসছে সো দ্যাট কেউ যাতে করে মিস রিপোর্টিং না করে অ্যাসেট কে ওভারস্টেট করা, ইনকাম কে ওভারস্টেট করা, লায়াবিলিটি এবং এক্সপেন্স কে আন্ডারস্টেট না করতে পারে। এটার কারণেই এই চেঞ্জ গুলো আসছে। সো এই কারণেই কিন্তু কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট চলে। ঠিক আছে, এখন যে বিষয় যেটা আপনি হুম। 19 সালে হঠাৎ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ড্রপ ডাউন করছে, চেঞ্জ আসছে। অ্যাকাউন্টিং প্রসিডিউর চেঞ্জ করে দেওয়া। তাহলে এইটা যে এখন হঠাৎ করে আমরা তো এটা তো ওদেরকে দরকার হলে একটা সুযোগ দিতে পারতাম যে 5 বছর বা 10 বছর তোমরা এটা আস্তে আস্তে চেঞ্জ করো। ওইটা কি করা হয়েছে না, এটা হচ্ছে কি, যেমন ধরেন আমি বলি, ভালো বলছেন ভাই, এই যে যেমন ধরেন এখন একটু আগে বললাম না IS1 চেঞ্জ হয়ে যাবে। IS1 মানে কি, আপনি যে বেসিক স্টেটমেন্ট আছে না, তাহলে তো আমাদেরকে আগে থেকেই ওদেরকে আর্লি ওয়ার্নিং দেওয়া দরকার। ওইটাই যেমন আমি আপনাকে বলতেছি, আপনি যে হেড টু ম্যাচুরিটি যেটা বলতেছেন, জি। আমরা এখন করি হেড টু ম্যাচুরিটি, কারণ হ্যাঁ, আমার যেটা হ্যাঁ। সেটা ম্যাচিউর না পর্যন্ত আমার কোনো আসলে হ্যাঁ। কোনো টেনশন নেই, এটা হেড টু ম্যাচুরিটি জি, যায় জি, যেগুলো আসে। জি, জি, কিন্তু আপনি অন্য যারা বলতেছেন তারা তো আসলে অ্যাকাউন্টিং এর এই ইয়েটা নিবে, হ্যাঁ, এটা না নেওয়ার কিছু নেই, যেহেতু তারা বিজনেস করতে, হ্যাঁ, হ্যাঁ, তার বিজনেস মোটিভ না, তো হ্যাঁ। বিজনেস মোটিভ, তখন তো সে এটা তার যেহেতু বোর্ড অফ ডিরেক্টরস আছে, তাদেরকে তার প্রফিট দেখাতে হবে, তার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে প্রফিট ইয়ে করতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, অনেক কিছুই থাকে, অনেক জি, কিছুই। জি। এখানে এই অ্যাকাউন্টিং স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা মানে টাইম দিতে হবে, টাইম দিয়ে ওইটাই আমি বলছি, যেমন ধরেন আপনি যে লিজের কথা বললেন না, লিজ প্রজেক্টটা 9 বছর ধরে চলছে, তার মানে আপনার 16 সালে আসলো, 19 সালে অ্যাপ্লিকেশন, মানে 16 সালে আইনটা দিছে, 19 সাল থেকে ম্যান্ডেটরি ইউজ হবে, কিন্তু আলাপ আলোচনা শুরু করছে 2009 সাল থেকে, 9 থেকে 19, 10 বছর ধরে আলাপ চলছে, আপনি যেটা বললেন। সিমিলারলি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু লম্বা সময়, যেমন আমি একটু আগে আপনাকে দেখালাম না যে IS1, আমি বললাম জি, কথা ছিল না 19 সালে, হ্যাঁ, কিন্তু সমস্যা হয় কি জানেন, যখন ক্যাপিটাল বাফারটা অ্যাড হুম, জি, জি, তখন কি করছে, ব্যাংক জি, গ্রুপে সময় দিয়েছে, আমরা ব্যাংক গ্রুপে সরি, জি, জি, তার ক্যাপিটাল বাফারটা বাড়াইতে হ্যাঁ, যাচ্ছে, ওদেরকে বলছি যে একটু করে বাড়াও, একটু করে জি, বাড়াও, সে প্রায় 8-9 বছরে যখন সে বাড়ছে তখন ওরা ডিক্লারেশন আসে জি, 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 সিস্টেম তৈরি। এখন আপনার ওইটা কিন্তু হয়ে গেছে কি, সে 9 বছর থেকে সে তো শুনবে না, হুম। আর আপনি কি করবেন, জোরপূর্বক তাকে 10% করে অ্যাডজাস্ট করে 100% আনবেন। ওইটা অবশ্য হয় না, ওইটা অবশ্য আইএফআরএস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে একটা ব্রিদিং স্পেস দেওয়া হয়। যেমন ধরেন আমি যেটা বলছিলাম একটু আগে ভাই আপনার কথা প্রসঙ্গে, যে IS1, আমি কি বললাম যে IS1 অলরেডি, এটা দেখেন জানুয়ারি 27, এখন 24 আছে, এটা আসছে 23 শেষে, 24, 25, 26, 3টা বছর আপনি জানেন যে IS1 এর ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। এখন যেভাবে আমরা করি না, যেভাবে প্রেজেন্ট করি, ওই প্রেজেন্টটাই চেঞ্জ হয়ে যাবে ফরম্যাটটা। এখন এই যে চেঞ্জ হবে, এটা আমি দেখাবো, নেক্সট দিনে দেখাবো। সো এই যে চেঞ্জ হবে, আমি কিন্তু এখন থেকে জানি, এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে বলা আছে অন অর বিফোর। তার মানে এই 27শে জানুয়ারির 1 আমি যদি চাই যে এখন থেকে করবো, এটা পসিবল। কেউ যদি নেক্সট ইয়ার দিয়ে করে পসিবল, তারপর দিয়ে করে পসিবল, কিন্তু 27-এর পরে আর কেউই আগেরটা ফলো করতে পারবে না। তার মানে একটা ব্রিজিং স্পেস থাকে, 3-4 বছর থাকে মোটামুটি। ঠিক আছে, কিন্তু হয় কি, মানুষ এটা করে না। মানুষ করে কি, দুইটা কারণে, আমি এটা বলছি অন্য কারণে। আপনার 19-এর সময় দুটো চ্যালেঞ্জ ছিল। এক হচ্ছে যে এটা একটা কাম্বারসাম, মানে IS27 করা কিন্তু কঠিন হবে না, আপনি ইনকাম স্টেটমেন্ট শুধু একটু রিঅ্যারেঞ্জ করবেন। কিন্তু ওই যে IFRS 9 যে নিটিগিটি, হেজিং সিকিউরিটিজ যদি থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো যেটা আছে, যেমন ধরেন এক্সপেক্টেড ক্রেডিট লস, যারা বাকিতে সেল করে, সমস্ত জিনিসগুলো হিউজলি ইম্প্যাক্টেড হয়েছে। আরেকটা বড় ইম্প্যাক্টেড হচ্ছে লিজের যেটা, কারণ লিজটা তো আগে ভাড়া দেখাতে, ভাড়া দেখানো মানে কি, তার কোন রকম অ্যাসেট লাইবিলিটি পাশে কিছু অ্যাসেট করে না। সে যেটা করতো সিম্পল, প্রতি মাস শেষে ভাড়া দিত, ওইটাই তার দেখাইতে। যখনই সে বলছে না এটা করা যাবে না, আপনি যত বছরের জন্য ভাড়া নিয়েছেন, ওই ফিউচার ক্যাশ আউটফ্লো যা হবে, যে ভাড়া দিবেন আপনি, যদি 10% 2 বছর পরে বাড়ে, তারপরে 30% বাড়ে, ওই সময় পেমেন্ট গুলো দিবেন, ওইটাকে প্রেজেন্ট ভ্যালু করবেন, করে আপনি রাইট টু ইউজ অ্যাসেট করবেন, লিভ অনেক বেড়ে যাবে, তার অ্যাসেটও বাড়বে, লাইবিলিটি বাড়বে, ব্যালেন্স শিটের ভলিউম বাড়বে। এই কারণে ওই সময় আরো একটা চ্যালেঞ্জ ছিল, অন্যরা অনেকে ঝামেলা পড়ছে। এই 19 সালে এসেই বাংলাদেশ ব্যাংক আপনাদের থেকে বলা হলো যে ব্যাংকগুলো IFRS 9টা করতে হবে। আগে কিন্তু চলছে 39%, আবার সঙ্গে সঙ্গে আসলে নতুন করে হচ্ছে 15, আবার 16। না মানে ওই যে গ্র্যাজুয়ালি, মানে আপনারা যেহেতু, হ্যাঁ, হুম, 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 ওইখানে আবার কাহিনী আছে। ওই যে ওই কথা বলছিলাম যে IMF যখন বলতেছে, এবারে দেখেন ওই যে বললাম না যে ইনকাম ট্যাক্স আইনটা চেঞ্জ আসছে, এটা যতটা না তাড়াহুড়ো করছে, ওই যে কোর্টের ভার্ডিক্ট যে সমস্ত ইংরেজি,
আইএমএফ এর প্রেশার ছিল। আর উনিও যেটা বলছে ওইটা আইএমএফ এর কিন্তু ওটারও প্রেশার আছে যে রিপোর্টিং। না, আমি তো ফরেন এক্সচেঞ্জে দীর্ঘদিন কাজ করছি, আমাদের কিন্তু আমরা ধরেন যে এই যে বিভিন্ন ধরনের যে রুলস রেগুলেশন গুলি জি আছে, জি ব্যাংকগুলি ওইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আপনি যদি ওই স্ট্যান্ডার্ড মানবে কি না মানবে, যখন আমি আমার যখন আইন প্রয়োগ করি তখন স্ট্যান্ডার্ডটা ভালো যায়। এখানে আসলে কিছুই বলার নেই, এখানে তুমি কি করছো না করছো এটা তোমার কথা, আমি তখন আমার রুলস ও যেটা বলতেছি যদি না হ্যাঁ করতে হবে। যদি না থাকে তাহলে তো বাংলাদেশ নিজের রুলসে নিজে জি মানে ওইটা হচ্ছে কি ওই ওই যে বলতেছিলাম যে প্রাইভেট কোম্পানিগুলো আপনার আরো একটু ভেঙে বলি। আগে যেটা হইতো, আমি প্র্যাকটিশনার হিসেবে বলতে অসুবিধা নেই, প্রাইভেট অর্গানাইজেশন গুলো 2-3 রকমের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতো, অডিটরও 2-3টা করতো। কিরকম? অ্যাকচুয়াল যেটা মালিকরা যেটা দেখে একরকম ছিল, ওটা অডিট হতে করাতো না। আরেকটা করতো ব্যাংক লোন নেওয়ার জন্য একটু ওভার স্টেটেড অ্যাসেট, ইনভেন্টরি বাড়া একটা করতো। আরেকটা কি করতো, ট্যাক্সের জন্য একটু কমায় দেখাতো। এটা করতো দীর্ঘদিন ধরে এই মেল প্র্যাকটিসের কারণে একটা জায়গায় দাঁড়াচ্ছিল, এটা কিন্তু সাফার করতো। পরবর্তী এফআরসি আসার পরে বা আমরাও বুঝতেছি এটা নিয়ে সমস্যা, অনেক জায়গায় কোশ্চেন আসছে। পরে কিন্তু এফআরসি আসার পরে যখন ওই ডিভিসি করলো, আপনারা যদি দেখছেন ডিভিএস, এখন চাইলে কিন্তু একটা কোম্পানি দুইটা অডিট রিপোর্ট করতেই পারবে না, কোনটা জাল কোনটা অথেন্টিক আপনি বের করতে হবে। সিমিলারলি যেহেতু এটা ছিল আইএফআরএস মানছে কি মানছে না, এটা ইন্টারন্যাশনালি, লোকালি কিন্তু আমরা কিছু মানতাম কিছু মানতাম না প্রাইভেট অর্গানাইজেশন। যখনই এফআরসি এসে বলছে যে ফুল আইএফআরএস মেনটেন করো, আর না করলে অডিটরদের বলা আছে কোয়ালিফাইং দেখাও। কারণ আমি অডিট করতে গেলাম, আমি তো অডিট করি, এটা প্রাইভেট অর্গানাইজেশন যে দেখলাম যে উনি আইএস 12 করছে না। আমি কিন্তু আগে এটা লিনিয়েন্টলি দেখতাম, মানে 5 বছর আগে যদি বলি বা 7 বছর আগে দেখি। এখন আমি বাধ্য আমার লাইসেন্স বাঁচানোর জন্য, নাহলে আমার লাইসেন্সের ঝামেলা হয়ে যাবে, ডাকবে, তো আমাকে বাধ্য। সিমিলারলি উনি যেটা বললো, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরের সুপ্রিম অথরিটি পায় অলওয়েজ, এবং বেশ ভালো রকম পাওয়ার এক্সারসাইজ করে। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু বলছে যে আইএফআরএস ফুল মানতে হবে। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে কমপ্লিকেসি আছে আইএফআরএস 9-এ, যে কারণে স্লো বা হয়তো অ্যাড্রেস করতে সময় নিয়েছে, কিন্তু আবার ওইটাকে অ্যাড্রেস করে কিন্তু আইএমএফ এসে বলছে। কারণ আইএমএফ এর যে এই যে আমরা আইএএসবি দেখলাম, বা এখন যেটা আপনি দেখবেন নতুন করে আবার আসছে S1 S2, আইএফআরএস S1 S2 আসছে না, এটাও কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসার দিচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করে। ইকোনমিক সেন্স দেখি আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি দেখে, তো এটা তখন কোনোভাবে প্রেসার আসছে। যেমন এফআরসি করার জন্যও কিন্তু আসছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসার, যাতে রিপোর্টিংটা ভালো। স্টক মার্কেটের যেসব কোম্পানিগুলোর কি হয়, ফরেন ইনভেস্ট করে, তো যদি রিপোর্টিং ঠিক না থাকে তাহলে তো তারা ডিপ্রাইভ হবে। সো ওইটাকে এনশিওর করার জন্য, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইয়ে। বাট এই হচ্ছে আমাদের টোটাল সিনারিও। আমি এখন আজকে আর আইএস 1-এ যাব না, অলমোস্ট তো 6টা বেজে গেছে। আপনি কি আর কিছু শুরু করবো আজকে? আর আজকে আচ্ছা থাক। জি জি জি। সো আমি একটা জিনিস শুধু বলি, যেহেতু একটু তাড়াহুড়া করলাম, কেন একটু টাইমটা আমার কমে গেছে ওভার ফরম্যাটিস নিয়ে, আমি এই জিনিসগুলো বলতে প্লাস ডিসকাস করতে পছন্দ করি, আমি খুব পছন্দ করি। তো যেটা হচ্ছে যে আপনারা ওই যে আপনাদের এফডি স্যার বলছিলেন, ফাইন্যান্স ডিরেক্টর স্যার বলছিলেন যে উনি জানেন যে আমি ওই যে বিভিন্ন সময় ক্লাস নিয়ে কিছু ভিডিও টিডিও করে দিচ্ছি। তো আপনারা যদি রিয়েলি জানতে চান, মানে কোন একটা টপিকসে, ওখানেও সার্চ করতে হবে, নাম দিলেই পাবেন। আর আপনাদেরকে ওপেন করলাম, যে কোনো কোশ্চেন আমি যদি না পারি, না বুঝি, এটা আমার জন্য অপরচুনিটি। 6টা ক্লাস, আজকে মাত্র একটা হলো, তো দেখা গেল নেক্সট ক্লাসে এমন একটা কোশ্চেন করলে আমি বুঝলাম না বা আমাকে আর একটু ঘাটতে হবে, সো আই উইল ট্রাই টু মানে ফাইন্ড দ্য অ্যান্সার এন্ড শেয়ার উইথ ইউ। তো এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, যাতে করে আমারও একটু নলেজটা বাড়ে, খালি তো এক পার্ট ঠিক ডেলিভারি না হয়। জি বলেন। হ্যাঁ অফশোর ইনভেস্টমেন্ট, হ্যাঁ খনিজ, হ্যাঁ 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 জি 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 ওয়েল সেক্টরে যে হ্যাঁ ইনভেস্টমেন্ট চালাবেন, এইসব জায়গাগুলির মনে হয় বেশ কিছু হ্যাঁ প্রবলেম আছে। প্রবলেম আছে, কিন্তু ওইটা আবার হচ্ছে কি, ওইটা আবার ইন্টারন্যাশনালি অনেক স্ক্যামের কথা শুনছি, গোল্ড দেখা যাচ্ছে আফ্রিকার কোন দেশের গোল্ড খনি মালিকানা পাচ্ছে এটা আমেরিকান কোন কোম্পানি বা ফ্রান্স, ওরা আবার গ্লোবাল ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আসলে খনিতে কি আছে না আছে কেউ জানে। ওই অ্যাসেটকে এত ফিকটিশিয়াস অ্যাসেট দেখিয়ে গ্লোবাল হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছে, ওইগুলির স্ট্যান্ডার্ড আবার কিভাবে হচ্ছে, ওইটা একটা আইএফআরএস। অনেকের জি জি ক্ষতির সম্মুখীন আইএফআরএস এর একটা আইএফআরএস আছে আপনার, আইএফআরএস আমরা যেহেতু সেন্ট্রাল ব্যাংক, আমাদের যেমন ইনভেস্টমেন্ট ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টে সব সেক্টর আছে। আপনি কি আমাদের যে ক্রিপ্টো যে এখন আছে ক্রিপ্টোকারেন্সি, এখন আমাদের তো অনেকেই ইনভেস্টমেন্ট আছে।
সেগুলির কোনো অ্যাকাউন্টিং প্রসিডিউর বা সেগুলি এই জিনিসগুলো আমরা না জানি মানে এগুলি নন নেই হুম, আপনার না না এক হচ্ছে যে আপনাদের নিড অনুযায়ী মানে আপনাদের যিনি হচ্ছে আইসিএম এর সাথে যোগাযোগ করছে ওনারা কিছু আইএফআরএস এর লিস্ট দিছে সেই অনুযায়ী ভাগ করা যেমন আমাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অফ আইএফআরএস ফাউন্ডেশন যেটা আজকে আলাপ করলাম তারপর IS-1 IS-21 আরো একটা IFRS 13 এগুলো দিয়েছে তার ভিতর ভাই যেটা বললো IFRS 6 ওটা নাই কোথাও কিন্তু আমি এটা আলাপ করে দিব যেহেতু আমি সবগুলোই করি অসুবিধা নেই আর আপনারা যদি আরো ভালো হয় আমি জানি না বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে কিনা আমি কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বইগুলোকে লোকালাইজ করছি IFRS গুলোকে বাংলাদেশে এক্সাম্পল দিয়ে দিই মোটা মোটা অনেকে ছোট ছোট 1700 পেজ না মোটা মোটা লেখা কালারফুল দুইটা বই বের করছিলাম IS-1 IS-2 ওটা ওই যে মুশফিক স্যারদের ইউনিভার্সিটিতে বেশ কিছু বই কিনছে ইউনিভার্সিটি কিনে টিচারদের রেফারেন্স আকারে দিয়েছে যদি আপনারা আরো যদি হেল্প চান ওই বইগুলো কালেক্ট করতে পারেন হ্যাঁ 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 আচ্ছা এখন হ্যাঁ জাহাজ কিনছে হ্যাঁ হ্যাঁ বা কেউ হয়তো মনে করেন নতুন একটা বিজনেস নিয়ে আসছে জি 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 এটা ফরেন কারেন্সি এক্সচেঞ্জের বিষয় হ্যাঁ ওইটা আমার আছে IS-21 আমার সাথে আছে তা আমার জি হ্যাঁ 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 ওইটা ওইটা কিন্তু এখনো কেউ করে না কিন্তু আমি নিজের থেকে সেলফ লার্নার তো আমি ওটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি আমাকে কিন্তু এরা জানে যে IFRS 18 বলবো না ওরা IS-1 লিখছে কিন্তু আমি সাথে সাথে আমি 18 তৈরি করে রাখছি যে দেখাই দিলাম আপনাদেরকে ইজি হলো মানে সময়ের সাথে একটু আগায় থাকার চেষ্টা করা এবং আমি বিশ্বাস করি যে ইউ আর এ ভেরি প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে কাজ করেন হ্যাঁ মানে বাংলাদেশের ইদানিং যেটা হয়েছে এটা আসলে খুব দুঃখজনক বাট এক সময় আমি বলি বাংলাদেশের দুইটা ইনস্টিটিউটের প্রতি খুব মানুষের রেসপেক্ট দুই তিনটা ইনস্টিটিউট যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ আর্মি বুয়েট এগুলো কিন্তু অন্য মানে অন্য ইনস্টিটিউট একেবারে তো বুয়েটকে একেবারে অন্য রেগুলেটরকে একেবারে বাংলাদেশ ব্যাংক একেবারে দিত সো ইউ আর ইন এ ভেরি গুড শেপ সো আমার মনে হয় নলেজ ওয়াইজডম আপনার এমন হওয়া উচিত মানে আলাপ করতে করতে আপনাদের থেকে এমন কিছু পেতে পারি যেটা আমার হয়তো ক্যারিয়ারে কাজে লাগবে সিমিলারলি আমিও চাইবো এমন কিছু ভ্যালুয়েট করতে যাতে করে আপনারা আরো ইকুইপড হন সো দুই দিক থেকে একটা হেল্প লাগবে আই এক্সপেক্ট ইউর হেল্প আসবে আজকে তাহলে শেষ করি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদেরকে এমনি একদিন করে দিলে হবে না মানে এটা মনে হয় দরকার নেই অপর ঠিক আছে হ্যাঁ